বন্ধুরা, বাংলাদেশকে আমরা বলি খয়রাতের দেশ, পাগলদের দেশ, ছাগলদের দেশ, উন্মাদের দেশ। বর্তমানে বাংলাদেশকে আমরা সমন্বয়ক দেশও বলতে পারি, কারণ বর্তমানে বাংলাদেশের অলিতে গলিতে সমন্বয়কের ছড়াছড়ি। বাংলাদেশের সকলে হচ্ছে উপদেষ্টা। বাংলাদেশের প্রতিটা নেতাই সরকারকে উপদেশ দিচ্ছে এবং সরকার সেই মতো চলছে, এটা তাদের ধারণা। বাস্তবটা পুরো উল্টো। বাস্তবটা হচ্ছে সরকার চলছে বিদেশি শক্তির ইশারায়। সরকার চালাচ্ছে বাইরের একজন পাপেট উপদেষ্টা, যে এসে দেশটার পিছন মারার পরিকল্পনা নিয়েছে এবং সে তাই করছে। বর্তমানে বাংলাদেশের যে সকল ইউনিয়ন আছে তার মধ্যে একটা বড় ইউনিয়ন হচ্ছে রিক্সা চালক। মানে বাংলাদেশকে আমরা বলি রিক্সার দেশ বা রিক্সা ভ্যানের দেশ, কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি যেই যানবাহনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে অটো রিক্সা হোক কি হাত টানা রিক্সা হোক, এই ধরনের ব্যাটারি রিক্সা, এই ধরনের যানবাহন আমরা বেশি দেখতে পাই। কারণ বাংলাদেশের মানুষের আর্থিক অবস্থা ভালো নয়, এটা বাস্তব। কিন্তু ওখানকার মানুষ নিজেকে আমেরিকার থেকেও ধনী মনে করে। তারা ভাবে আমরা জিনিসপত্র কিনছি বলেই পশ্চিমবঙ্গ হোক কি ভারতবর্ষের অন্যান্য স্টেট, ত্রিপুরা হোক, যে কোনো রাজ্য বেঁচে আছে তাদের জন্য। মানে তারা ভারতবর্ষের প্রোডাক্টগুলো কিনছে বলে ভারতবর্ষের ব্যবসায়ীরা বেঁচে আছে। কারণ ফেসবুকে আপনি অনেক পোস্ট পাবেন যেখানে তারা বলছে বাংলাদেশি পর্যটক না থাকায় ভারতীয় পর্যটন শিল্পে ধস নেমেছে। আমি মানছি যে একটা বড় মাপের পর্যটক বাংলাদেশ থেকে আসতো, তার ফলে ভারতে কিছু ব্যবসা হতো। কিন্তু বাংলাদেশের পর্যটকরা না আসায় ভারতীয় ব্যবসায়ীরা মরে যাচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত আমি বুঝি না। বাংলাদেশিরা নিজেদেরকে বিশাল কিছু ভাবে, তারা নিজেদেরকে এতটাই উন্নত ভাবে যে তারা নাসার থেকেও বড় একটা স্পেস সেন্টার বানিয়ে ফেলেছে। তারা আমেরিকার থেকেও বড় একটা ডিফেন্স তৈরি করেছে, যেই ডিফেন্স সিস্টেম দিয়ে তারা ভারতবর্ষের মতো একটা দেশকে হারাতেও সক্ষম। আগে হ্যাঁ, ভারতীয় যে সেনাবাহিনী রয়েছে, ভারতীয় যে আর্ম ফোর্সেস রয়েছে, সেই আর্ম ফোর্সকেও তারা হারাতে পারে তাদের সেনাবাহিনী দিয়ে। তারা এতটাই উন্নত, দেশে যত প্রোডাকশান হয় তা এক্সপোর্টে চায়নাকেও ফেল করেছে। সম্প্রতি বাংলাদেশে রিক্সা চালকের যে ইউনিয়ন আছে তারা তাদের যে নুনু বেল আছে তাকে হুঁশিয়ারি দিয়েছে। কি বলেছে? যে ইউনিসকে তারা দেশ ছাড়া করবে। অবশ্যই ভালো কথা, যদি করতে পারে এটা, তাহলে আমি বলবো এটা বাংলাদেশের জন্যই মঙ্গল হবে। কারণ নুনু বেল এসে বাংলাদেশের প্রতিটি জনগণের নুনু কেটে নিয়েছে, এটা আমরা বলতে পারি। বর্তমানে বাংলাদেশে যে ইনফ্লেশন চলছে সেটা কিন্তু আপনার চিন্তারও বাইরে। যেমন ইরাক, ভেনেজুয়েলা বা সিরিয়া, এই যে দেশগুলো রয়েছে, এদের যে ইনফ্লেশন তাকেও এরা বিট করে দেবে এমন একটা পরিস্থিতি। কারণ বাংলাদেশের যে বাজার, মানে খাদ্যদ্রব্যের বাজার বলুন কি যে কোনো কিছু যে বাজার রয়েছে, সেই বাজার কিন্তু বর্তমানে এতটাই ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষের নাবিশ্বাস হওয়ার উপক্রম হয়েছে। সেটাকে তারা ঢাকার জন্য ওখানকার যে সেনাবাহিনী রয়েছে, মানে সেনাবাহিনী যেটা রয়েছে, যেটাকে তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী মনে করে, তাদের সেনাবাহিনী বিভিন্ন কর্তারা মাঝে মধ্যে হুমকি দেয় কি সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত। মানে ভারতীয় সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে তারা প্রস্তুত, এটা তারা বলছে। এবং তারা মনে করছে তারা ভারতীয় সেনাকে অনায়াসে হারিয়ে ফেলবে। তারা কীভাবে হারাবে? পাকিস্তানের সাহায্য নেবে। যে সকল দেশ ভারতের বিরুদ্ধ, যেমন চায়না, তুর্কি, এদের সাহায্য নেবে, নিয়ে ভারতীয় সেনাবাহিনীকে তারা পরাস্ত করবে, হারাবে। এটা তাদের চিন্তাভাবনা। এবং তাই তারা বলছে যে তারা সীমান্তে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সক্ষম। এখন আমার একটা প্রশ্ন, যেখানে একটা দেশ ঠিক করে খেতে পাচ্ছে না, যাদের নুন আনতে পান্তাফুরের অবস্থা, দেশের জনগণের কাছে কাজ নেই, মানুষজন উপার্জন করতে পারছে না, উপার্জন থেকে খরচ বেশি, মানুষ সঠিকভাবে বেঁচে থাকার পথ খুঁজে পাচ্ছে না, সে দেশের সরকার বর্তমানে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিয়েছে। তারা পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সামরিক চুক্তি করছে, যেই চুক্তির মাধ্যমে তারা তাদের দেশে মিসাইল, ট্যাঙ্ক, গোলাবারুদ আমদানি করছে। যেখানে তাদের উচিত ছিল তাদের যে মেন ব্যাকবোন, মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটাকে তাদের আরও শক্ত করা উচিত ছিল। কিন্তু তারা করছে কি, তারা বিদেশ থেকে জাহাজ ভর্তি করে গোলাবারুদ আনছে। কেন? তারা ভারতকে হারাবে।
আরে ভাই, যাদের পেটে ঠিক করে ভাত পড়ে না, যারা দুবেলা খেতে পেলে নিজেকে ধন্য মনে করে, তারা কাকে হারাবে? ভারতকে হারাবে। ভারতের কাছে নিজস্ব প্রযুক্তির তৈরি সাবমেরিন রয়েছে, মিসাইল রয়েছে, মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে। কি নেই? একটা দেশকে চালানোর জন্য যা যা প্রয়োজন সবটাই রয়েছে। তবু আমাদের দেশে অনেক প্রবলেম রয়েছে, বিকজ হিউজ পপুলেশনটা অনেক, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। সেই এত সংখ্যক মানুষকে একটা সিস্টেমের মধ্যে রাখা চারটিখানি কথা নয় ভাই। সেই কারণে বিভিন্ন প্রবলেম আমরা দেখতে পাই, বিভিন্ন আন্দোলনও হয়। সেটা একটা তুচ্ছ জিনিস, আমাদের ক্ষেত্রে তুচ্ছ জিনিস, কেননা বাংলাদেশের মতো হয় না। বাংলাদেশে প্রতিদিনই আপনি শুনতে পাবেন 2-5টা আন্দোলন চলছেই। এই মুহূর্তে বাংলাদেশে হয়তো দেখা যাবে বিভিন্ন আন্দোলন চলছে। তাদের একটাই দাবি, জিনিসপত্রের দাম কমাতে হবে, ইউনুসকে দেশ ছাড়তে হবে, আমাদের পেছন ফাঁকা করতে হবে, এই ধরনের দাবি। তাদের দাবিটা এরকমই যে তাদের পিছন ফাঁকা করে দাও, তাদের দেশটাকে জাহান্নামে দিয়ে দাও, একদম গাড্ডায় ফেলে দাও, তাদের দেশটাকে একদম মেরে শেষ করে দাও। এই হচ্ছে চিন্তাভাবনা বাংলাদেশের সমন্বয়ক এবং বাংলাদেশের সাধারণ জনগণের। কারণ সাধারণ জনগণ একদিকে বলছে আমরা দুবেলা ভাত খেতে পেলে বাঁচি, অন্যদিকে বলছে কি ভারতকে হারাতে হবে। বাংলাদেশের 70 কেন আমি বলবো 100% জনগণই ভারত বিরোধী। কেন ভারত বিরোধী সে নিয়ে একটা ভিডিও আমি আগামীকাল দেব, আপনারা ওয়েট করুন। সেই নিয়ে ভিডিও আমি খুব শীঘ্রই আনছি। গত 2 দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম তাই দিতে পারিনি। সেই সময় আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না, তাই আমি অনেক নিউজ পাইনি। কিন্তু গতকাল রাতে আমি যে খবরগুলো দেখলাম এবং তাতে আমি এটুকু নিশ্চিত যে বাংলাদেশের সময় হয়ে এসছে। বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকেও খারাপ হতে পারে এবং হবে। ইরাক বলুন বা সিরিয়া বলুন, এরকম একটা পরিস্থিতি, মানে বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি, এতে গৃহযুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে। কেননা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধুই আন্দোলন চলছে, বাংলাদেশে ঠিকঠাক কাজ হচ্ছে না, সেখানে শুধু আন্দোলন হচ্ছে। কেন আন্দোলন হচ্ছে? কেউ বলছে আমায় মারো, কেউ বলছে ওকে মারো, কেউ বলছে সরকার ভাগাও, কেউ বলছে নির্বাচন করো, মানে যে যা পারছে বলে বেড়াচ্ছে। মানে প্রত্যেকে ওখানে রাজা হয়ে গেছে, প্রত্যেকেই সমন্বয়ক হয়ে গেছে, প্রত্যেকেই নেতা হয়ে গেছে। ওখানকার সমন্বয়করা বলতে চাইছে ইউনিস কেউ নয়, এখানে হেড কেউ নেই, আমরা সবাই রাজা। এক কবির একটা গান ছিল, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে, এরকম একটা গান আমরা শুনেছি, কার লেখা ঠিক আমার মনে পড়ছে না। সেরকমই পরিস্থিতি বাংলাদেশে হয়ে গেছে, মানে বাংলাদেশে প্রত্যেকেই রাজা হয়ে গেছে। ওখানে কেউ কাউকে মানছে না, কেউ কারো ধার ধারছে না, কেউ কোনো সিস্টেমে আসছে না, যে যা পারছে করে বেড়াচ্ছে। যেখানে সেখানে লুটপাট হচ্ছে, নির্যাতন হচ্ছে, যে যাকে পারছে ধরে মারছে, যে যা পারছে করছে। দিনে দুপুরে চুরি ছিনতাই তো নর্মাল হয়ে গেছে। বিদেশি পর্যটকরা ওখানে যেতে চাইছে না, কেন যাবে? বিদেশি পর্যটকরা কেন যাবে? নিজেদের সর্বশান্ত করতে যাবে? একটা মানুষ অন্য জায়গায় যায় ঘুরতে যায়, নিজের মাইন্ড ফ্রেশ করতে যায়, সেখানে তারা বিপদে পড়ে, তাহলে গিয়ে লাভটা কী আছে? কাজেই পর্যটন শিল্প নষ্ট হচ্ছে, গার্মেন্টস শিল্প নষ্ট হচ্ছে, মানুষ কাজ হারাচ্ছে, মানুষের রোজগার চলে যাচ্ছে। তারপরে এরা বকবক করছে কি ভারতকে আমরা হারাবো, বাংলাদেশি পর্যটক ভারতে যাচ্ছে না, সে কারণে ভারতীয় ব্যবসায়ীরা না খেয়ে মরছে। এই ধরনের বহু পোস্ট আপনি সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। তো আমি বাংলাদেশকে একটা কথাই বলবো, বা বাংলাদেশ সমন্বয় একটা কথাই বলবো, ভাই জেগে জেগে স্বপ্ন দেখিস না, ভারতকে হারানোর যে চিন্তা তোদের মাথায় রয়েছে সেটা তোরা দেখিস না। আর যদি মনে করিস না এটাই আমরা দেখবো, এটাই আমরা করব, তাহলে পাকিস্তানকে দেখ, আর যে পড়োশিগুলো আছে তাদেরকে দেখ। কিছুদিন আগে মালদ্বীপকে দেখেছিস, শ্রীলঙ্কাকে দেখেছিস, যেই ভারতের বিরুদ্ধে গেছে সেই কিন্তু লেজে গোবরে হয়েছে। কাজেই একটু সাবধানে থাকিস, একটু চিন্তা ভাবনা করে কথাবার্তা বলিস। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।